गुड आफ्टरनून स्टूडेंट তোমাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেল ইজি সংস্কৃত স্টাডিজে আমি স্বাগত জানাচ্ছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওকে লাইক করতে ভুলে যেও না। আর আমার ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তাহলে বন্ধুরা, আগের ভিডিওতে আমি গদ্যকাব্য কী সেই সম্পর্কে পড়িয়ে দিয়েছি। যারা যারা আমার সেই ভিডিও দেখোনি তারা প্লিজ মনে করে আমার এই ভিডিওটি দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকে আমি গদ্যকাব্যকার সুবন্ধু সম্পর্কে পড়াতে চলেছি তোমাদের। দেখো, গদ্যকাব্যকার সুবন্ধু সম্পর্কে পড়ানোর আগে যে কথাটা বলে রাখা ভালো সেটা হচ্ছে, তিনি তার কোনো গ্রন্থে কিন্তু তার কোনো আত্মপরিচয় ব্যক্ত করেননি। অর্থাৎ তিনি কে, তার পিতামাতার নাম কি, তার পিতামহ কে, তার কোন বংশে জন্ম, এই সম্পর্কিত কোনো পরিচয় কিন্তু আমরা পাই না। তবে পণ্ডিতগণ যুগ যুগ ধরে এই গদ্যকাব্যকার সুবন্ধুর ওপর নানান পর্যালোচনা, পরীক্ষণ নিরীক্ষণ করে এই সিদ্ধান্তেই উপনীত হয়েছেন যে তার সময়কাল আনুমানিক খ্রিস্টীয় ৫ম শতক থেকে খ্রিস্টীয় ৭ম শতাব্দীর মধ্যবর্তী সময়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এবং আমি যখন পড়তে থাকবো তোমরা কিন্তু ইম্পর্টেন্ট জায়গা যেগুলো আমি বলবো তোমরা প্লিজ খাতায় নোট করে নেবে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় এলে তোমরা সেটার অ্যান্সার দিতে পারবে। দেখো, প্রথম প্রশ্ন যেটা আসতে পারে সেটা হচ্ছে, গদ্যকাব্যকার সুবন্ধুর সময়কাল বা আবির্ভাবকাল কোন সময়? তার উত্তর তোমরা অবশ্যই লিখবে। গদ্যকাব্যকার সুবন্ধুর সময়কাল হলো খ্রিস্টীয় ৭ম শতকের প্রথম ভাগ। তাহলে যারা সংস্কৃতের উত্তরটা দেবে তারা কি লিখবে? তারা লিখবে খ্রিস্টীয় ৭ম শতকস্য পূর্ব ভাগ। বোঝা গেল? এরপর যেটা আসতে পারে সেটা হচ্ছে, সুবন্ধু কে ছিলেন? এটা পরীক্ষা আসে না, তাও বলে রাখছি, যদি বড় প্রশ্ন লিখতে গিয়ে তোমাদের লিখতে হয় সেক্ষেত্রে লিখবে যে সুবন্ধু ছিলেন একজন কাশ্মীর নিবাসী ব্রাহ্মণ। তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন কাশ্মীর নিবাসী ব্রাহ্মণ। এরপর সুবন্ধু তার আত্মপরিচয়ের কথা বলতে গিয়ে তার যে কাব্যটি রয়েছে বা তার যে গ্রন্থটি রয়েছে সেই গদ্যকাব্যে তিনি বলেছেন, সুবন্ধুহু সুজনকই বন্ধুহু। কি বলেছেন? সুবন্ধুহু সুজনকই বন্ধুহু। বোঝা গেল? এরপর দেখো, সুবন্ধু বিরচিত, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য, সুবন্ধু বিরচিত গদ্যকাব্যটির নাম কি? এটা পরীক্ষায় দেয়। তার উত্তর কি হবে? অবশ্যই বাসব দত্তা। তিনি একটি গদ্যকাব্য রচনা করেছিলেন, তার নাম কি? বাসব দত্তা। যারা সংস্কৃতে লিখবে তারাও বাসব দত্তা লিখবে, তার কারণ নামটি, এই গদ্যকাব্যের নামটি কিন্তু স্ত্রীলিঙ্গেই রয়েছে, বাসব দত্তা। ঠিক আছে, সেক্ষেত্রে কোনো বিসর্গ দেওয়ার প্রয়োজন নেই। এরপর দেখো, এই সম্পর্কে একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট এবং এটা কোয়েশ্চেনের মতো দিতেও পারে, যে গদ্যকাব্যকার বাণভট্ট আচার্য সুবন্ধু রচিত বাসব দত্তা এই যে গদ্যকাব্যটি রয়েছে সেটির সুনাম করে বা সেটি পড়ে তার যে সুনাম করেছেন সেই সম্পর্কে আচার্য বাণভট্টের উক্তিটি কি, এটা খুব আসে। সেক্ষেত্রে লিখতে হবে, কবি নাম গলদ্দর্প নূনং বাসব দত্তয়া। অথবা এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতো পরীক্ষায় দিতে পারে, ১ নম্বরের শর্ট কোশ্চেন বা ২ নম্বরের শর্ট কোশ্চেনের ক্ষেত্রে, যে কবি নাম অগলদ্দর্প নূনং ড্যাশ, সেই জায়গাটায় কোন কাব্যটার নাম লিখতে হবে। অবশ্যই লিখতে হবে তোমাদের বাসব দত্তয়া। বাসব দত্তা লিখলে কিন্তু শুধু হবে না, বাসব দত্তয়াই লিখতে হবে। তারপর দেখো, যে কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, যে বাসব দত্তা গদ্যকাব্যটির উৎস কি, বা বাসব দত্তা এই গদ্যকাব্যটির উৎস গ্রন্থটির নাম কি? অর্থাৎ এই যে গদ্যকাব্যটা আমরা পাঠ করছি বা পড়ি সেটা কোন গ্রন্থ থেকে কবি গ্রহণ করেছেন বা গদ্যকাব্যকার গ্রহণ করেছেন। কবি তো নয়, গদ্যকাব্যকার। সেক্ষেত্রে অবশ্যই উত্তর হবে, বাসব দত্তা গদ্যকাব্যটির উৎস হল গুণাঢ্য বিরচিত বৃহৎ কথা গ্রন্থটি। মনে থাকবে। আর যারা সংস্কৃতে লিখবে তারা কি লিখবে? তারা লিখবে গুণাঢ্যস্য বৃহৎ কথা। তারপর আসতে পারে, এই বাসব দত্তা গদ্যকাব্যের নায়কের নাম কি? ঠিক আছে, নায়কের নাম কি? উত্তর হবে কন্দর্প কেতু। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্লিজ তোমরা খাতায় নোট করো। তাহলে কন্দর্প কেতু। যারা সংস্কৃতে লিখবে তারা কি লিখবে? কন্দর্প কেতুহু। কন্দর্প কেতু নামটি লিখে বিসর্গ দেবে। তারপর দেখো, এই বাসব দত্তা গদ্যকাব্যের নায়িকার নাম কি? অবশ্যই দিতে পারে। বাসব দত্তা গদ্যকাব্যটির নায়িকার নাম কি? উত্তর হবে বাসব দত্তা। এরপর বাসব দত্তা গদ্যকাব্যে যে নায়ক পেলাম আমরা কন্দর্প কেতু, তার বন্ধুর নাম কি বা তার মিত্রের নাম কি? এরকম একটি প্রশ্ন কিন্তু পরীক্ষায় খুব দেয়। সেক্ষেত্রে উত্তর হবে মকরন্দ। কি হবে? অর্থাৎ কন্দর্প কেতুর সখা বা বন্ধুর নাম কি? তার নাম হচ্ছে মকরন্দ। ঠিক আছে, সংস্কৃতে লিখলে মকরন্দ নামটি লিখে বিসর্গ দিয়ে দেবে। এরপর দেখো, বলছি এই যে বাসব দত্তার গদ্যকাব্যটি আমরা পড়ছি, সেই গদ্যকাব্যে যে নায়িকা বাসব দত্তা তার সখীর নাম কি? এই প্রশ্নও পরীক্ষা দেয়। তার সখী বা বান্ধবীর নাম কি? তার বান্ধবীর নাম হলো তমালিকা। কি বললাম?
তমালিকা। এরপর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা দেয় যে বাসবদত্তা গদ্যকাব্যটির মুখ্য রস বা প্রধান রস কি? বাসবদত্তা এই গদ্যকাব্যটির মুখ্য রস বা প্রধান রস কি? তার উত্তর তোমরা কি লিখবে? শৃঙ্গার রস। কি বললাম? শৃঙ্গার রস। যারা সংস্কৃতে লিখবে তারা শৃঙ্গার রস কথাটা এক মাত্রায় লিখে বিসর্গ দেবে। তাদের জন্য আমি লিখে দেওয়ার চেষ্টা করছি, যারা সংস্কৃতে লিখবে তাদের জন্য। এরপর দেখো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা তোমরা ওভারলুক করে যাও বা অনেক ক্ষেত্রে পড়ো না কিন্তু দিয়ে দিতে পারে, যে বাসবদত্তা গদ্যকাব্যটির দুজন টিকাকারের নাম লেখো। দত্তা গদ্যকাব্যটির টিকাকারের নাম হলো জগদ্ধর, আরেকজনের নাম হলো প্রভাকর। ঠিক আছে, মনে থাকবে, একজনের নাম হচ্ছে জগদ্ধর, একজনের নাম হচ্ছে প্রভাকর। আর যদি বলে যে বাসবদত্তা গদ্যকাব্যটির টিকার নাম লেখো, দুটি টিকার নাম লেখো, তখন তোমরা কি করবে? তখন তোমরা লিখতে পারো, আমি বলে দিচ্ছি, যে যে টিকাকার যে টিকাটি লিখেছেন তাদের নাম ধরে ধরে লিখে দিচ্ছি। যেমন জগদ্ধর এই টিকাকার যে টিকাটি লিখেছেন তার টিকার নাম হলো তত্ত্বদীপনী। ঠিক আছে, আর প্রভাকর এই টিকাকার যে টিকাটি লিখেছেন তার টিকার নাম হচ্ছে চূর্ণিক। ঠিক আছে, মনে থাকবে, চূর্ণিক। তাহলে দেখো, মোটামুটি সুবন্ধু এবং বাসবদত্তা, সুবন্ধু হচ্ছে গদ্য কাব্যকার এবং তার লেখা গদ্য কাব্যটির নাম হলো বাসবদত্তা। এই দুটো পোর্শন থেকে কিন্তু আমাদের এই ধরনের ছোট প্রশ্নই তোমাদের পরীক্ষায় দেয়, এর বাইরে আর কিছু আসতে পারে না। এবার বড় প্রশ্নের আলোচনায় তাহলে যাওয়া যাক। সেক্ষেত্রে দেখো, প্রথম যে বড় প্রশ্নটি তোমাদের আসতে পারে পরীক্ষায় সেটা হচ্ছে যে সুবন্ধু বিরচিত গদ্য কাব্য বাসবদত্তার বিষয়বস্তু লেখো, অথবা বাসবদত্তা গদ্যকাব্যটির বিষয়বস্তু লেখো, অথবা এরকমও দিতে পারে টিকা লেখো বলে দিয়ে দিল এবং সেখানে দিয়ে দিল নামটা বাসবদত্তা। তাহলে সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে? অবশ্যই কাহিনীটি লিখতে হবে। কাহিনীটি আমি তোমাদের অবশ্যই একবার বলে দিচ্ছি। তাহলে দেখো, এই বাসবদত্তা গদ্যকাব্যটির যে নাম তা কিন্তু নায়িকার নাম অনুযায়ী হয়েছে। নায়িকার নাম অনুসারেই কাব্যটির নাম হয়েছে বাসবদত্তা। রাজা চিন্তামণির পুত্র কন্দর্প কেতু স্বপ্নচারিণী রাজকুমারীর প্রেমে আত্মহারা হয়ে স্বপ্নে দেখা প্রেমিকার সন্ধানে প্রিয় বন্ধু মকরন্দের সঙ্গে যাত্রা করলেন। অন্যদিকে পাটলিপুত্রের রাজকন্যা বাসবদত্তা স্বপ্নদৃষ্ট রাজকুমারের সন্ধানে সখী তমালিকাকে পাঠালেন। ইতিমধ্যে গাছের তলায় বিশ্রাম নেওয়ার সময় কন্দর্প কেতু এক সুখ দম্পতি কাদের বলছি? এখানে সুখ পাখির কথা বলা হচ্ছে, অর্থাৎ একটি ছেলে পাখি এবং মেয়ে পাখিকে নিয়ে সুখ দম্পতির কথোপকথনে বাসবদত্তার স্বপ্ন সংবাদ এবং তার সখী তমালিকাকে প্রেরণের কথা শুনলেন। কিন্তু বাসবদত্তার পিতা শৃঙ্গার শেখর অন্য এক রাজকুমারের সঙ্গে কন্যার বিবাহ স্থির করেছেন। এদিকে ভাগ্যচক্রে কন্দর্প কেতু ও তমালিকার সাক্ষাৎ ঘটল এবং তমালিকার পরামর্শে কন্দর্প কেতু সবান্ধব পাটলিপুত্রে ফিরে এলেন। রাজার অন্তঃপুরে গোপনে নায়ক নায়িকার মিলন ঘটল। তারপর কন্দর্প কেতু বাসবদত্তার সঙ্গে অশ্বারোহণে অর্থাৎ ঘোড়ায় চড়ে পাটলিপুত্র ত্যাগ করে স্বদেশের অভিমুখে যাত্রা করলেন। পথমধ্যে উভয়ই বিন্ধ্য পর্বতে প্রবেশ করলেন। কন্দর্প কেতু আহার অন্বেষণের জন্য অর্থাৎ কোনো কিছু খাবার খোঁজার জন্য বনমধ্যে নিদ্রিতা বাসবদত্তাকে পরিত্যাগ করে একাকী ঘুরতে লাগলেন। এমন সময় দুই কিরাত সেখানে উপস্থিত হয়ে বাসবদত্তাকে দেখে তাকে লাভের আশায় পরস্পর বিবাদ শুরু করলো। ঠিক আছে, কিরাত বলতে সাধারণত যারা ওই বনে চর বা বন আদিবাসী এরম ধরনের। ঠিক আছে, তারপর দেখো, এরম পরস্পর তারা উভয়ই বিবাদ করতে করতে একটা সময় উভয়ই প্রাণ হারালেন। ভয়ার্তা বাসবদত্তা আশ্রয়ের জন্য এক মুনির আশ্রমে প্রবেশ করে দুর্ভাগ্যবশে পাথরে পরিণত হলেন। ঠিক এই সময়ই কন্দর্প কেতু পূর্ব নির্দিষ্ট স্থানে ফিরে এসে তার প্রেমিকাকে না দেখতে পেয়ে তাকে খোঁজার জন্য ইতস্তত ঘুরতে লাগলেন। এদিকে ওদিকে তার নায়িকাকে খুঁজতে লাগলেন।
অবশেষে তিনি মুনির আশ্রমে প্রবেশ করে পাথরের মধ্যে বাসবদত্তার আকৃতির সাদৃশ্য দেখে সেই পাথরকেই আলিঙ্গন করলেন, অর্থাৎ জড়িয়ে ধরলেন। প্রেমিকের স্পর্শে বাসবদত্তা প্রাণ ফিরে পেলেন। তারপর কন্তর্প কেতু ও বাসবদত্তা সানন্দে উভয়েই রাজধানীতে ফিরে গেলেন। এই হলো তোমাদের বাসবদত্তা গদ্য কাব্যটির বিষয়বস্তু বা কাহিনী। এটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম বা বলে দিলাম, তোমরা বারবার ভিডিওটা শুনবে, তাহলে দেখবি তোমাদের এই কাহিনীটি কী ছিল বা কেমন সেটা বোঝা হয়ে যাবে, এবং সেটা যেই বোঝা হয়ে যাবে তোমাদের দেখবে পড়তেও ভালো লাগবে। এরপর দেখো, গদ্যকাব্যকার সুবন্ধুকে কেন্দ্র করে যে ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় দিতে পারেন সেটি হচ্ছে, সেটা বড় প্রশ্নও হতে পারে আবার 5-এর প্রশ্নও হতে পারে, অর্থাৎ টিকাস্বরূপ। যেমন সুবন্ধু সুজনৈক বন্ধু, এই কোটেশনটা তুলে দিয়ে বলতে পারে যে এই চরণটির তাৎপর্য ব্যক্ত করো। সেক্ষেত্রে তোমরা গদ্যকাব্যকার সুবন্ধু সম্পর্কেই লিখবে শর্টে, খুব বড় করে লেখার দরকার নেই। এবং বড় প্রশ্ন তোমরা যাই লেখো না কেন, বারবার বলে দিচ্ছি, এক্ষেত্রে তোমরা কিন্তু সংস্কৃত, যে কোনো সংস্কৃত সাহিত্যের ইতিহাসের বইকে ফলো করতে পারো, যেটি ভালো হবে মোটামুটি। তারপর দেখো, আরেকটি ধরনের প্রশ্ন আসে যে গদ্যকাব্যকার সুবন্ধুর রচনা শৈলী বা রচনা বৈশিষ্ট্য ব্যক্ত করো বা আলোচনা করো। এটি বড় প্রশ্নেও দিতে পারে বা 5-এও দিতে পারে। এটাও ভালো কোনো বই থেকে তোমরা টুকে নিয়ে মুখস্থ করবে। তবে এটা কেমনভাবে পড়া উচিত বা রচনা বৈশিষ্ট্য বলতে বা রচনা শৈলী বলতে আমরা কী কী জিনিসকে ইন্ডিকেট করবো মেনলি, সেই জায়গাগুলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, এক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলোর দিকে আমরা লক্ষ্য রাখবো সেটি হচ্ছে, বাসবদত্তা যে গদ্য কাব্যটি রয়েছে সেটি হচ্ছে একটি শ্লেষ প্রধান গ্রন্থ। অর্থাৎ আচার্য সুবন্ধু রচনায় আমরা কিন্তু শ্লেষ অলঙ্কারের প্রয়োগ বিশেষভাবে দেখতে পাই, যার জন্য এই শ্লেষ অলঙ্কারের কথা বলতে গিয়ে আচার্য সুবন্ধু নিজেই ব্যক্ত করেছেন যে প্রত্যক্ষারও শ্লেষময় বিন্যাস বিদগ্ধ নিধি। এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সংস্কৃত বড় প্রশ্নের উত্তর লেখার সময় এই বিষয়টি তোমরা সবসময় খেয়াল রাখবে যে তোমরা উত্তরের মধ্যে যত বেশি করে সংস্কৃত কোটেশন লিখবে বা অ্যাড করবে, ততই কিন্তু তোমাদের বেশি করে নাম্বার পাওয়ার সম্ভাবনা বাড়বে। এটা সবসময় মাথায় রেখো। হ্যাঁ, তো এই কোটেশনটা আমি বলে দিলাম। তারপর দেখো, এছাড়াও তার রচনায় বিরোধাভাস অলঙ্কার বা বক্রোক্তি অলঙ্কারের প্রয়োগ বিশেষভাবে দেখতে পাওয়া যায়। এটাই ছিল আচার্য সুবন্ধুর রচনাশৈলীর প্রধান বৈশিষ্ট্য। এছাড়া তিনি তার রচনায় দীর্ঘ সমাসবদ্ধ শব্দ কিন্তু তার গ্রন্থের মধ্যে বারবার তিনি তার প্রয়োগ করেছেন। এছাড়া তার যে গদ্য রীতি, অর্থাৎ বাসবদত্তা গদ্য কাব্যটি যদি আমরা পড়ি তাহলে দেখতে পাবো সেই গদ্যকাব্যের যে রীতি তা কিন্তু গৌড়ী। অর্থাৎ তিনি তার লেখায় গৌড়ী রীতিকেই বারবার প্রাধান্য দিয়েছেন। এছাড়া তার রচনায় প্রসাদ গুণ সম্পন্ন, প্রত্যেকটা লেখার তো নানান ধরনের গুণ রীতি এগুলো হয়, ঠিক তেমনই তার রচনায় কিন্তু প্রসাদ গুণ সম্পন্ন গদ্যের প্রয়োগ আমরা বিশেষভাবে দেখতে পাই। তাহলে আশা করছি তোমাদের আমি গদ্য কাব্যকার সুবন্ধু আজকে ভালো মতোই বোঝাতে পেরেছি। তোমরা বাড়িতে এই ভিডিওটি বারবার দেখবে, দেখে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি বলেছি সেগুলো খাতায় নোট ডাউন করে নেবে। তারপর খাতায় নোট করে নেওয়ার পর যদি দেখো কোথাও কিছু বুঝতে না পারছো, তাহলে অবশ্যই তোমরা আমায় কমেন্ট করে জানিও। আমি কমেন্টের মাধ্যমে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আজ এত অবধি পড়ানো রইল। পরের ভিডিওতে আমরা দণ্ডী অথবা বাণভট্ট এই দুজনের মধ্যে যে কোনো একজন গদ্য কাব্যকার নিয়ে পড়াশোনা করব। তাহলে তোমরা বাড়িতে থাকো, ভালো থেকো আর সেফ থেকো। নমস্কার।